সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা মহিলাকে করতে হয় সংসারের সারাদিনের নানান রকমের কাজকর্ম। সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে। গুছিয়ে কাজকর্ম করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট, ছোট টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিতে পারলেই দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। দুধ জাল দেওয়ার সময় এই সমস্যাটা কি তোমাদের সাথেও হয়? আমার সাথে কিন্তু প্রতিনিয়তই হয় যে দুধ বসিয়ে যদি আমি অপেক্ষা করি গ্যাসের সামনে, তাহলে সহজে দুধ ফুটতে চায় না। আর যদি এদিক ওদিক অন্যান্য কোনো কাজকর্মে চলে যাই, তাহলে দুধ উতলে পড়ে একেবারে দুধ নষ্ট হয়ে যায়। সাথে চারিদিক অপরিষ্কার হয়ে যায়। এরকম ঘটনা কি তোমাদের সাথেও হয়? হ্যাঁ, জানি প্রত্যেকের সাথেই হয়। তো এইরকম ঘটনা আর যাতে না হয় তার জন্য একটা ছোট্ট টিপস আমি এবার থেকে ফলো করছি। তাই তোমাদের সাথেও শেয়ার করলাম, যাতে গ্যাসের আঁচ বাড়ানো থাকলেও দুধ যেন উতলে না পড়ে গিয়ে চারিদিক নষ্টও না হয় আর সাথে নোংরাও না হয়। তার জন্য কি করতে হবে? ১ম এ যে পাত্রটার মধ্যে আমরা দুধ জাল দেবো, সেই পাত্রটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে পাত্রটার একেবারে উপরের দিকটায় একটুখানি ঘি লাগিয়ে দেবো। খুব বেশি না, খুব সামান্য ঘি হাতের আঙুলের ডগা এভাবে নিয়ে বাটির এই উপরের দিকের কাঁধাটার মধ্যে একটুখানি এইভাবে লাগিয়ে দাও ভালো করে। তাতে কি হবে? এই ঘিয়ে থাকার কারণে কিন্তু দুধ ওই অবধি উঠবে। ঘিয়ের মানে যে লাইনটা রয়েছে সেটাকে অতিক্রম করে দুধ বাইরের দিকে পড়ে যাবে না। এবার দেখো, এই যে দুধটা আমি জাল বসাবো, তো তারপর আমি গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে অন্যান্য কাজকর্ম করব। তা সত্ত্বেও কিন্তু দুধ একেবারেই পড়ে যাবে না, বা দুধ পড়ে গিয়ে যে চারিদিক নষ্ট হতো সেটাও হবে না। এদিকে দেখো, আমি কিন্তু গ্যাসের আঁচ পুরো বাড়িয়ে দিয়েছি। আর এবার কিন্তু দেখো, এইভাবেই আমি দুধটাকে জাল দিচ্ছি। আর এই যে ওপরের লাইনটায় আমি ঘি লাগিয়েছিলাম, সেই লাইনটা কিন্তু আর অতিক্রম করে দুধ উপচে পড়ছে না। এই ছোট, ছোট টিপস গুলো ফলো করলে আমাদের কাজগুলো করতে অনেকটাই সুবিধা হবে। ভালো লাগলে সঙ্গে থাকবে। তো চলো দেখে নাও পরের টিপস। আমরা এখন যদি টমেটো বাজার থেকে আনি, ২ থেকে ৩ দিনের বেশি রাখা যাচ্ছে না। কেননা বৃষ্টির সময় বা বর্ষাকালে কোনো সবজি বাড়িতে এনে রাখা যায় না। আর যেহেতু বৃষ্টির জল পড়ে, তাই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো কিভাবে এই নরম ধরনের সবজিগুলো আমরা ভালো রাখবো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো টমেটো। যাতে ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত টমেটোগুলো ভালো থাকে, তার জন্য সবার ১ম এ বাজার থেকে এনেই সমস্ত সবজিকেই কিন্তু ভালো করে মুছে নিতে হবে। কেননা বৃষ্টি বর্ষার দিনে সমস্ত সবজির গায়ে ভিজে বর্ষার জল লেগে থাকে। আর সেই জল সমেত যদি আমরা ফ্রিজে তুলে রাখি, তাহলে সেই জল থেকে কিন্তু সবজিগুলো নরম হয়ে পচে যাবে। তাই সবার আগে ভালো করে শুকনো করে মুছে নেবে। এবার এই টমেটো বা এমন কোনো সবজি আছে যেগুলোর মাথার দিকটা এরকম নরম অংশ রয়েছে, আর এই নরম অংশ থেকেই কিন্তু আস্তে, আস্তে সমস্ত সবজিগুলো নরম হতে শুরু করে। তাই সেই জায়গাটাকে ভালো করে সিল করে দেওয়ার জন্য এখানে আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। মোমবাতির যে গলা মোমগুলো পড়ে, সেই গলানো মোমগুলোকে কি করব, টমেটোর মাথার দিকে যে বোটা বা ডাঁট মতো অংশটা রয়েছে, সেই জায়গাটায় ভালো করে র‍্যাপ করে দেবো এই গলানো মোম দিয়ে। তাতে করে কি হবে, এই ওপরটা একটা প্রোটেকশন তৈরি হবে, একটা কাভার মতো পড়ে যাবে। আর এখান থেকেই যেহেতু নরম হয় বা নষ্ট হতে শুরু করে, তাই এই উপরের জায়গাটা যদি আমরা কাভার মতো পরিয়ে দিতে পারি, তাহলে টমেটোগুলো ফ্রেশ থাকবে, ভালো থাকবে অনেকদিন পর্যন্ত। প্রয়োজন মতো তোমরা এই মোমটাকে কিন্তু তুলে ফেলতে পারবে। আর এভাবে যদি তোমরা পলিথিনে করে রেখে দাও ফ্রিজের মধ্যে, ২ থেকে ৩ সপ্তাহ একই রকম ফ্রেশ থাকবে। ভালো লাগলে সঙ্গে থেকো, দেখে নাও পরের টিপস। প্রেশার কুকারে রান্নার সময় এরকম সমস্যা তোমাদের সাথেও হয় যে ডাল বা কোনো কিছু সেদ্ধ করতে বসালে পুরো সিটি মানে জায়গাটা পুরো এইভাবে ডালের টুকরো, টুকরো হয়ে থাকে, বা ধরো ঢাকনাটার মধ্যে পুরোপুরি খাবারের অংশগুলো ঢুকে থাকে, যার কারণে কিন্তু বাস্ট হবার সম্ভাবনা বেশি বেড়ে যায়। তো কিভাবে আমরা প্রেশার কুকার ব্যবহার করব, বা প্রেশার কুকার ব্যবহার করার সময় একটুখানি যদি সতর্ক হতে পারি, তাহলে কিন্তু অনেক ধরনের বিপদ বা দুর্ঘটনা এড়াতে পারি। তার জন্য এখানে দেখো, আমি বেশ খানিকটা মটর ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম। কিন্তু এই ডালটা যখনই সেদ্ধ হতে শুরু করেছে, তখনই যে নরম হয়ে গেছে ডালগুলো, সেগুলো ঢাকনা পর্যন্ত এসে এরকম সিটিটার কাছে আটকে গেছে, যার ফলে এয়ার পাস হচ্ছে না। তো তার জন্য কি করতে হবে, যখনই আমরা ডাল সেদ্ধ করতে বসাবো, এরকম একটা ছোট বাটি বা চামচ ডালের উপরে দিয়ে দিতে হবে। তাতে সেই চামচ বা বাটিটাকে পুরো কভার করে কিন্তু ডাল একদম ঢাকনা অব্দি উঠে আসবে না। ওটা কিন্তু একটা কভারের সিস্টেম হয়ে যাবে। আর একটুখানি তেল লাগিয়ে দেবো ওই প্রত্যেকটা পার্টস এর মিডিলে। যেরকম ধরো ঢাকনার মধ্যে সিটি, বা ধরো গ্যাসকিট, বা ধরো রাবার, এরকম সাইডে যদি একটু করে যেকোনো ধরনের রান্নার তেল আমরা দিয়ে দিতে পারি, তাহলে বেশ খানিকটা একটু নরম ব্যাপার থাকবে, মানে তেলতেলে ব্যাপার থাকবে, যেই কারণে কিন্তু ঢাকনাটা অপরিষ্কারও হবে না বেশি। আর এইভাবে যদি আমরা প্রেশার কুকারে কোনো কিছু সেদ্ধ করতে বসাই, তাহলে সেটা যেমন সুসেদ্ধ হবে অল্প সময়ের মধ্যে, আর কোনো রকম বিপদও ঘটবে না। এরকম ছোট, ছোট টিপস যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। বর্ষাকালে
চিনিও কিন্তু সংরক্ষণ করে রাখা যায় না। লবণ, চিনি এগুলোর মধ্যে এতটাই জল কাটতে থাকে যে একটু কদিন বাদেই কিন্তু দেখা যায় যে কিরকম জল হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, যতই আমরা এগুলোকে এয়ারটাইট কন্টেনারে রাখি না কেন, ভালো মোটেই থাকতে চায় না। কিভাবে চিনি আমরা সংরক্ষণ করব যার জন্য কোন রকম ভাবে কিন্তু চিনিতে আর জল কাটবে না। এখানে আমি প্যাকেটের মধ্যে বেশ খানিকটা চিনি নিয়েছি। এতেও বেশ খানিকটা ভেজা ব্যাপার হয়ে গেছে। আর এখানে দেখো কন্টেনারের নিচটাতেও কিন্তু চিনিগুলো বেশ খানিকটা ভিজে জল হয়ে গেছে। তো এই দুটো জিনিসের মধ্যেই আমরা চিনি রাখলে এই সেম কাজটা করতে পারবো। যার কারণে কিন্তু চিনি আর কখনো নষ্ট হবে না, জল কেটে যাবে না, বা চিনির মধ্যে কিন্তু কোন রকম পোকামাকড়ও আসবে না বা পিঁপড়েও হবে না। তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি চাল। ঘরে থাকা যেকোনো ধরনের চাল নিয়ে নেবে খুব সামান্য পরিমাণ। এভাবে একটা পেপারের টুকরো বা ন্যাপকিনের কাগজের মধ্যে তোমরা ছোট্ট করে পুটলির মতো চাল দিয়ে বানিয়ে দেবে। আর এই পুটলিগুলোকে রেখে দেবে দুটো একটা করে তোমরা চিনির প্যাকেটে বা ধরো চিনির যে কন্টেনার তার মধ্যে। আর চাল কিন্তু জল অ্যাবজর্ব করে নেওয়ার ক্ষমতা রাখে, তাই সমস্ত জিনিসকে ড্রাই করে রাখতে পারে চাল। তাই জলীয় যদি কোনো ব্যাপার থাকে চিনির মধ্যে বা লবণের মধ্যে, তাহলে সমস্তটা কিন্তু এই চাল অ্যাবজর্ব করে নেবে। আর যেই কারণে কিন্তু খাবারটা বা চিনিটা একেবারে ঝরঝরে রাখবে। এর মধ্যে যে জলীয় ব্যাপার থাকবে সেটা হবে না। খুব সহজেই কিন্তু অনেকদিন পর্যন্ত আমরা স্টোর করে রাখতে পারবো। আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে। দেখে নাও পরের টিপস। এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কতগুলো মাছ। এখানে যেমন ভেটকি মাছ নিয়েছি ধরো বড় পিস করা। আবার এমনও হয় যে ছোট যে ছোট মাছগুলো হয়, বাটা মাছ, চারা মাছ, বা ধরো আঁশযুক্ত যে বেশি একদম ছোট মাছ হয়, সেইগুলো না আমাদের ছাড়াতে গেলে অনেক সময় লেগে যায়। যেই কারণে কাজ করতেও ভালো লাগে না। কিভাবে ছাড়াবো বুঝে উঠতে পারি না। দোকান থেকে যদি ঠিকঠাক মতো মাছের আঁশ না ছাড়িয়ে দেয় বা না কেটে দেয়, সেক্ষেত্রে মহিলাদের অনেকটাই চিন্তার একটা ব্যাপার হয়ে যায়। আজকে আমি এই যে মাছটা নিয়েছি, এই মাছগুলোকে হাত না লাগিয়ে কিভাবে আঁশ ছাড়াবো তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার। এই ধরনের একটা কন্টেনারের মধ্যে তোমরা ভরে নেবে সমস্ত মাছগুলোকে। আর এই কন্টেনারের মধ্যেই দিয়ে দেবে এই স্টিল উল। যদি কোনো পুরনো পরিষ্কার স্টিল উল থাকে সেটাও দিতে পারো, বা একদম নতুনও একটা স্টিল উল এই মাছের আঁশ বাছার জন্য কিন্তু রেখে দিতে পারো। এই কন্টেনারের মধ্যে মাছগুলোকে দিয়ে একটা স্টিল উল দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে টাইট করে আটকে নিয়ে বেশ খানিকটা এভাবে শেক করে নাও। তাতে কি হবে, স্টিল উলের যে একটা ধারালো ব্যাপার আছে, সেই ধারালো ব্যাপারটার কারণে মাছের গায়ে যে লেগে থাকা আঁশ সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে এই কন্টেনারের গায়ে লেগে যাবে। যেরকম ধরো ভালো করে ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবে আঁশগুলো কিন্তু সম্পূর্ণ এই বোতল বা জারের গায়ে লেগে গেছে। যেরকম ঢাকনার গায়ে লেগে গেছে। মাছ কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গেছে। এইভাবে যদি ছোট মাছের আঁশ ছাড়িয়ে নাও, কাজ করতে অনেকটাই সুবিধা হবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার হয়। চলো দেখে নাও পরের টিপস। বর্ষাকালে জামাকাপড় শুকানোর ঝামেলায় প্রত্যেকটা মহিলাকেই পড়তে হয়। কাচাকুচি যেরকম সেরকম ভাবে করা যায়, কিন্তু মেলার জায়গা একেবারেই থাকে না। আর এই জল ভর্তি জামাকাপড়গুলো যদি আমরা ঘরের মধ্যে দিয়ে মেলে দিই, কেননা বাইরে মেলার তো একেবারেই সুযোগ হয় না, যখন তখন বৃষ্টি নেমে যায়। আর ঘরের মধ্যে দিয়ে যদি মেলি তাহলে ফোঁটা জল পড়ে পুরো ঘরের মেঝে ভিজে যায়। সাথে করে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়। যাদের বাড়িতে ধরো ওয়াশিং মেশিন আছে তারা স্পিন করে নিতে পারে, অনেকটা ড্রাই করে নিতে পারে। কিন্তু সবার বাড়িতে তো সেই সুবিধাটা নেই। তাহলে তারা কি করবে? এরকম ভাবে ঘরের মধ্যে যদি জামাকাপড় মেলে রাখি ২৪ ঘন্টা, তাহলে মেঝের মধ্যে কিন্তু টপ করে জল পড়ে পুরো মেঝেটা ভিজে যায়। সাথে বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে এই পা পিছলে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। কিভাবে আমরা জামাকাপড় শুকিয়ে নেবো বেশ খানিকটা, যাদের ওয়াশিং মেশিন নেই, এই বর্ষাকালে বিশেষ করে তাদের কিন্তু টিপসটা অনেক বেশি কাজে দেবে। তার জন্য এখানে একটা টাওয়াল নিয়ে নিয়েছি। মোটা যেকোনো ধরনের এরকম টাওয়াল নিয়ে নেবে। টাওয়ালের মধ্যে ভেজা জামাকাপড়গুলো কি করবে, এইভাবে দিয়ে বেশ খানিকটা র‍্যাপ করে রেখে দেবে ১০ থেকে ১৫ মিনিটের জন্য। তাতে করে কি হবে, জামাকাপড়ের মধ্যে যে জলটা ছিল সেই জল কিন্তু অ্যাবসর্ব করে নেবে টাওয়াল। আর জ কাপড়ের যে জলগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যাবে। এইভাবে বেশি না ৫-৭ মিনিট রেখে দিলেই কিন্তু হবে। এইভাবে সিল্কের জামা বা ধরো সুতির জামাকাপড় যেগুলোর মধ্যে ধরো জল চিপতে গেলে অনেকটা জল নিংড়ানো যায় না, বেশ খানিকটা জল কিন্তু কাপড়ের মধ্যে থাকে। সেইরকম জামাকাপড়গুলো এরকমভাবে টাওয়ালের মধ্যে পেঁচিয়ে বেশ খানিকটা সময় রেখে দিলেই কিন্তু সমস্ত জল একেবারে ড্রাই হয়ে যাবে। ঠিক যেরকমভাবে আমরা মেশিনের মধ্যে জামাকাপড় কাচলে স্পিন একটা অপশন থাকে, সেরকমই কিন্তু হয়ে যাবে। এবার টাওয়ালটা দেখে বুঝতেই পারছো কতটা জল কিন্তু অ্যাবসর্ব করে নিয়েছে। এবার যদি তোমরা ঘর দিয়ে মেলে দাও তাহলে কিন্তু আর একেবারেই জল ঘরের মধ্যে পড়বে না। অনেকটা ড্রাই হয়ে গেল। প্রায় 50 থেকে 60% জামাকাপড়গুলো কিন্তু ড্রাই হয়ে গেছে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।